প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা প্রথমে ক নাম্বার এর উত্তর দেখতে চাই। জড়তার ভ্রামক কাকে বলে? জড়তার ভ্রামক এর ইংরেজি হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। প্রথম অক্ষর হচ্ছে আই এবং এই জড়তার ভ্রামককে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। আমরা চিত্র দেখি। ইনার্শিয়ার প্রথম অক্ষর আই, আমরা জড়তার ভ্রামককে আই দ্বারা লিখি। আমি এখানে একটা বৃত্ত আঁকাইছি। এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এবং এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর এবং বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরতেছে, সেই বস্তুর ভর হচ্ছে এম। তাহলে এই বস্তুর জড়তার ভ্রামক হবে আই, আই সমান এম আর স্কোয়ার। আমরা নিশ্চয়ই জানি একটা বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল থাকে তাহলে তার বস্তুর ভরের যে ভূমিকা হয়, আর একটা বস্তু যদি বৃত্তের মধ্যে ঘুরতে থাকে তাহলে ওই বস্তুর জড়তার ভ্রামকের একই ভূমিকা। একটা বস্তু যদি সরলরেখা বরাবর গতিশীল থাকে তাহলে বস্তুর ভরের যে ভূমিকা, রৈখিক গতির ক্ষেত্রে বস্তুর ভরের যে ভূমিকা, ঘূর্ণন গতির ক্ষেত্রে বস্তুর জড়তার ভ্রামকের একই ভূমিকা। তাহলে আমরা বলতে চাই যে জড়তার ভ্রামক আই সমান এম আর স্কোয়ার, অর্থাৎ বস্তুর ভর এম এবং ঘূর্ণন বিন্দু ও থেকে বস্তুর দূরত্ব আর। বস্তুর ভর এবং ঘূর্ণন বিন্দু থেকে বস্তুর দূরত্বের বর্গের গুণফলকে জড়তা ভ্রামক বলা হয়। আমরা লিখে দিই। বস্তুর ভর ও ঘূর্ণন বিন্দু হতে বস্তুর দূরত্বের বর্গের গুণফলকে জড়তার ভ্রামক বলে। আমরা এখন খ নাম্বার এর উত্তর দেখতে চাই। দুটি বস্তু সংঘর্ষের পর একসঙ্গে আটকে গেলে সংঘর্ষটি স্থিতিস্থাপক হবে কি? ব্যাখ্যা করো। স্থিতিস্থাপক সংঘর্ষটা কি? দুটা বস্তু, আমি এখানে চিত্র আঁকাইছি। দুটা বস্তু একই দিকে যাচ্ছে, এক নাম্বার বস্তু, দুই নাম্বার বস্তু একই দিকে যাচ্ছে, যাওয়ার সময় ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে আবার তারা ভিন্ন ভিন্ন বেগে যাওয়া শুরু করলো। এই ধাক্কার পূর্বে দুটা বস্তু যদি ধাক্কা লাগে, এই ধাক্কার পূর্বে এই এক নাম্বার বস্তুর যে ভরবেগ সেটা আমরা বের করব। ধাক্কার পূর্বে এক নাম্বার বস্তুর যে ভরবেগ সেটা m1 u1, ধাক্কার পূর্বে দুই নাম্বার বস্তুর যে ভরবেগ সেটা m2 u2, ধাক্কার পরে এক নাম্বার বস্তুর ভরবেগ m1 v1, ধাক্কার পরে এক নাম্বার বস্তুর ভরবেগ দুই নাম্বার বস্তুর ভরবেগ m2 v2 যদি সমান হয়, ধাক্কার পূর্বে মোট ভরবেগ ধাক্কার পরের মোট ভরবেগের যদি সমান হয়, অর্থাৎ ধাক্কার পূর্বে আমরা এক নাম্বার বস্তুর ভরবেগ বের করলাম, ধাক্কার পূর্বে আমরা দুই নাম্বার বস্তুর ভরবেগ বের করলাম এবং এই দুটো যোগ করলাম, এই যোগ করলে যদি 100 হয়, ধাক্কার পরে এক নম্বর বস্তুর ভরবেগ আমরা বের করলাম, ধাক্কার পরে আমরা দুই নম্বর বস্তুর ভরবেগ বের করলাম, এই ভরবেগ যদি আমরা যোগ করলাম যদি 100 হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ ভরবেগ সংরক্ষিত আছে। আর আবার যদি ধাক্কার পরে ধাক্কার পূর্বে আমরা এক নম্বর বস্তুর যদি গতিশক্তি বের করি এবং ধাক্কার পূর্বে আমরা যদি দুই নম্বর বস্তুর গতিশক্তি বের করি এবং এই দুইটা গতিশক্তি আমরা যদি যোগ করি যদি 200 হয় কথার কথা, এবং ধাক্কার পরে এক নম্বর বস্তুর গতিশক্তি আমরা বের করলাম, ধাক্কার পরে আমরা দুই নম্বর বস্তুর গতিশক্তি আমরা বের করলাম, এই দুইটা গতিশক্তি আমরা যোগ করার পরে দেখলাম যে হলো 200, তাহলে ধাক্কার পূর্বে মোট গতিশক্তি ধাক্কার পরের মোট গতিশক্তির সমান। তাহলে এই সংঘর্ষটাকে বলা হয় স্থিতিস্থাপক সংঘর্ষ। আমি এটা এখানে দেখাইছি যে এই m1 u1 যোগ m2 u2 এটা ধাক্কার পূর্বে এক নম্বর বস্তুর ভরবেগ এবং দুই নম্বর বস্তুর ভরবেগের যোগফল, এবং m1 v1 যোগ m2 v2 এটা ধাক্কার পরে এক নম্বর বস্তুর ভরবেগ এবং দুই নম্বর বস্তুর ভরবেগের যোগফল, দুটো যদি সমান হয় তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার একটা শর্ত পূরণ হলো। আর একটা হচ্ছে গতিশক্তি, এইটা হচ্ছে ধাক্কার পূর্বে এক নম্বর বস্তুর গতিশক্তি যোগ ধাক্কার পূর্বে দুই নম্বর বস্তুর গতিশক্তি, মোট গতিশক্তি, এবং সমান চিহ্নের পরে যেটা লিখছি সেটা হলো এক নম্বর ধাক্কার পরে এক নম্বর বস্তুর গতিশক্তি যোগ দুই নম্বর বস্তুর গতিশক্তি, এই দুইটা যদি গতিশক্তিও সমান হয় এবং ভরবেগও যদি সমান হয় তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। কিন্তু বাস্তবিক আমরা কি দেখতে পাই? বাস্তবিক দুইটা বস্তু যদি ধাক্কা খাওয়ার পরে এক হয়ে যায় তাহলে কখনোই এর এর ভরবেগ সংরক্ষিত থাকে, অর্থাৎ ধাক্কার পূর্বের মোট ভরবেগ ধাক্কার পরের মোট ভরবেগের সমান হয়, কিন্তু ধাক্কার পূর্বের মোট গতিশক্তি ধাক্কার পরের মোট গতিশক্তি সমান হয় না। সুতরাং এই বিষয়টা, অর্থাৎ দুটা বস্তু যদি ধাক্কা খাওয়ার পরে একত্রে মিলিত হয়ে যায়, মনে হয় যেন দুইটা একে আইকা দ্বারা আটকানো হয়েছে, এক হয়ে যায়, তাহলে এটা ইনইলাস্টিক কলিশন বা অস্থিতিস্থাপক সংঘর্ষ। অর্থাৎ গতিশক্তি সংঘর্ষের পূর্বে যেরকম থাকে সংঘর্ষের পরে গতিশক্তি সমান থাকে না, অর্থাৎ এটাকে বলা হয় অস্থিতিস্থাপক সংঘর্ষ, এটা ইনইলাস্টিক কলিশন। আমরা এখন গ নাম্বার
গ নাম্বার দেখতে চাই, গ এর অ্যান্সারটা আমরা দেখতে চাই। গটা কি প্রশ্ন? রহিমের দ্বারা ঘুরানো বস্তুটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। আমরা উদ্দীপকটা পড়ি। রহিম 80 সেন্টিমিটার দৈর্ঘ্যের একখণ্ড সুতার এক প্রান্তে 200 গ্রাম ভরের একটি বস্তু বেঁধে বৃত্তাকার পথে প্রতি মিনিটে 90 বার ঘুরাচ্ছে। আমি এখানে চিত্র আঁকা সেটা দেখাইছি যে এম হচ্ছে 200 গ্রাম, যেটা বৃত্তের পথে ঘুরতেছে। 200 গ্রাম মানে কি 0.2 কেজি। যে বৃত্তের পথে ঘুরতেছে তার ব্যাসার্ধ হচ্ছে আর, আর মানে হলো 80 সেন্টিমিটার, মানে হলো 0.8 মিটার। আর বস্তুটা ঘুরতেছে মিনিটে অর্থাৎ 60 সেকেন্ডে 90 বার। আমরা টি লিখছি 60 সেকেন্ড আর বড় হাতের এন লিখছি 90 বার। তাহলে 60 সেকেন্ডে যদি 90 বার ঘুরে তাহলে 1 সেকেন্ডে কতবার ঘুরে? সেটা হলো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বা এফ। আমরা সেটা একটু বের করে দেখাই। এটা হচ্ছে এফ। এফ মানে কম্পাঙ্ক। 1.5 হার্টজ। কৌণিক ভরবেগ হচ্ছে বড় হাতের এল। এই এলটা কি? আমরা জানি যদি বস্তু বৃত্তের পথে ঘুরতে থাকে তাহলে এল সমান এম ভি আর হয়, অন্য ক্ষেত্রে কিন্তু হবে না। যদি একটা বস্তু বৃত্তের পথে ঘুরতে থাকে তাহলে ওই বস্তুর কৌণিক ভরবেগ বড় হাতের এল। এল সমান এম ভি আর। এম হচ্ছে বস্তুটার ভর, ভি হচ্ছে বস্তুটার রৈখিক বেগ এবং আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি ভি সমান ওমেগা আর। আমরা ভি সমান ওমেগা আর বসায় দিলাম। আমরা জানি ওমেগা সমান 2 পাই এফ। এখন আমরা সবকিছুর মান বসায় দিলে তো হয়ে গেল। এম এর মান, এফ এর মান, আর এর মান বসায় দিলেই আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। আমরা সবকিছুর মান বসায় দিছি, এটা ক্যালকুলেটর দিয়ে হিসাব করলেই হয়ে গেল। আমাদের কৌণিক ভরবেগ আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে আমরা পাবো 1.2064 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। একক হচ্ছে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কৌণিক ভরবেগের একক। উল্লেখ্য এল সমান এমভিআর, এটা তখনই হয় যখন বস্তু বৃত্তের পথে ঘোরে। আমরা এখন ঘ নাম্বার দেখতে চাই। উদ্দীপকের ঘটনায় রহিম ও করিম সুতায় সমান টান পেয়েছিল কি গাণিতিক বিশ্লেষণ করো। আমরা আগে রহিমের টা দেখি, তারপর আমরা করিমেরটা দেখবো। যেমন ধরো আমি যদি সুতা দ্বারা একটা গোলালুকে বেঁধে বৃত্তের মধ্যে ঘুরাইতে থাকি, তাহলে আমি সুতার মাধ্যমে গোলালুর উপরে যে বল প্রয়োগ করবো কেন্দ্রের দিকে, গোলালুটা কেন্দ্রের বাইরের দিকে কিন্তু একই পরিমাণ বল অনুভব করবে। এখানে করিম এই বস্তুকে যে বলে এদিকে টেনে ধরবে, এই বৃত্তের পথে বস্তুটা ঘোরার কারণে এর কেন্দ্রবিমুখী বল এই বস্তুর উপরে কেন্দ্রবিমুখী বল সমান হবে। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সমান হয় যদি বস্তুটা বৃত্তের পথে ঘোরে। তাহলে আমরা এর সূত্র জানি, এফ সমান এম ভি স্কয়ার ডিভাইডেড আর। আমরা আগে করিমের কেন্দ্রমুখী বল বের করি। এখানে সবই দেওয়া আছে। এম হলো 0.2 কেজি, এফ হচ্ছে 1.5 হার্টজ, আর আর হচ্ছে 0.8 মিটার। এই সব মান বসায় দিলেই আমরা করিমের কেন্দ্রমুখী বল, অর্থাৎ করিম সুতা দিয়ে যে বলে বস্তুকে টেনে ধরছে সেটা হলো কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বলের মান আমরা পেয়ে যাব। কে এফ কে আমরা করিম বুঝাইলাম, করিমের কেন্দ্রমুখী বল হলো এফ কে। আমরা জানি ভি সমান ওমেগা আর, তাহলে ভি স্কয়ার সমান ওমেগা স্কয়ার আর স্কয়ার। আর স্কয়ার কেটে দিলে আর থাকে। এখন মান বসায় দাও। এম এর মান হলো 0.2 কেজি, এফ এর মান হলো 1.5, আর হলো 0.8। 14.21 নিউটন। অর্থাৎ করিম কেন্দ্রমুখী বল অনুভব করবে, সরি এটা আসলে করিম না, এটা রহিম। নো প্রবলেম, এটা কোনো ব্যাপার না। প্রথমে হলো রহিম, তারপর হলো করিম। আমরা এখন করিমের কেন্দ্রমুখী বল কত হবে সেটা আমরা একটু হিসাব করে দেখতে চাই। আমি ছবি আঁকায় ফেলছি। অপরদিকে করিম 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের অপর একখণ্ড সুতার এক প্রান্তে 150 গ্রাম ভরের একটি বস্তু বেঁধে একইভাবে প্রতি মিনিটে 120 বার ঘোরাচ্ছে। আমি এখানে সব লিখে দিছি যে ভর এম হচ্ছে 150 গ্রাম, এটা হচ্ছে কেজি করলে 0.15 কেজি। আর এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো আর, আর হলো 60 সেন্টিমিটার 0.6 মিটার। আর 1 মিনিটে মানে 60 সেকেন্ডে, টি হলো 60 সেকেন্ড, 120 বার ঘোরানো যায়। তাহলে কেন্দ্রমুখী বল কত হবে সেটা আমরা হিসাব করব। প্রথমেই
60 সেকেন্ডে ঘোরে 120 বার, তাহলে 1 সেকেন্ডে কতবার ঘোরে সেটা হলো কম্পাঙ্ক, সেটা আমরা একটু বের করে নিই। এটা হলো কম্পাঙ্ক, সেটা আমরা একটু বের করে নিই। দুই হার হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে এফ। তাহলে আমাদের কেন্দ্রমুখী বল কত হবে? আগের মতোই কেন্দ্রমুখী বল। কে দিয়ে আমরা করিম বুঝাইলাম, আর দিয়ে আমরা রহিম বুঝাইলাম। নো প্রবলেম। একটু আমার আগে আমি রহিম বলে ফেলেছিলাম। আসলে আসলে করিম বলে ফেলেছিলাম। ওটা আসলে রহিম হবে। আর এটা হচ্ছে করিম। পরেরটা করিম না? হ্যাঁ, পরেরটা করিম। তো এফ কে? কে মানে করিম। নো প্রবলেম। এটা হবে এম ভি স্কয়ার ডিভাইডেড আর। আমরা যদি ভি সমান ওমেগা আর আমরা যদি সেটা বসায় দিই তাহলে কি হবে? আগের মতোই ওমেগা সমান 2 পাই এফ আর ভি সমান ওমেগা আর, এটা আমরা লিখে দিছি। এখন এম এর মানটা বসায় দিতে হবে 0.15 কেজি, এফ হচ্ছে 2 আর আর হচ্ছে 0.6 বসায় দিলে যেটা আসবে। তাহলে এই করিম 14.21 কেন্দ্রমুখী বল অনুভব করেছে এবং রহিমও 14.21 নিউটন বল অনুভব করেছে, সুতরাং দুটো সমান। রহিম এর কেন্দ্রমুখী বল হলো এফ আর করিমের কেন্দ্রমুখী বল হলো এফ কে, দুটো সমান। ওকে, এর অ্যান্সার।